স্মৃতি স্মরণ করেছি। আজকে আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলেছি, তার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য শপথ নিয়েছি। আমরা তার যাতে তাকে কেউ আক্রমণ করতে না পারে তার জন্য শপথ নিয়েছি। আমরা আমাদের ভবিষ্যতে কি করব তা নির্ধারণ করেছি। আমরা 52 সালের কথা মনে রেখেছি, মনে করিয়েছি, কিন্তু একটা কাজ করিনি। আপনারা কেউ জানেন না বর্ধিত সভা জিনিসটা কি, কোনটা বর্ধিত সভা, কোনটা জনসভা, কোনটা কর্মী সভা, কেউই জানেন না। কেউই জানেন না হোয়াট ইজ এক্সটেনশন মিটিং, কেউই জানেন না। আসছেন, বক্তৃতা দিচ্ছেন, চলে গেছেন। জেলা কখন বর্ধিত সভা ডাকে, কেন ডাকে বলেন? কেউ জানে না। যখন কিছু সাংগঠনিক আলোচনা থাকে। বর্ধিত সভা হলো উপজেলা লেভেলের নেতৃবৃন্দের বক্তব্য শোনা, যে ওনারা সাংগঠনিক ভাবে ওখানে কি কাজ করছেন, কি কাজ করবেন তার শোনা। সকালে করি আর বিকালে করি আর গভীর রাতে করি। কাজটা হলো উপজেলার বক্তব্য রাখবে যে আমরা কি করিয়াছি, কি করিব, কি করিতে পারিব, আর তাহা এখানে লিপিবদ্ধ হইবে। লিপিবদ্ধ হচ্ছে কোথায়? আমি তো প্রসিডিং বই দেখি না। আসলেন একজন বিরাট বিরাট বক্তব্য দিচ্ছে, আর একজন তো উনি তো আমাকে মহামানব বানায় দিচ্ছে, মনির আমাকে মহামানব বানায় দিচ্ছে। ইটস নট এ অর্গানাইজেশন, এটি অর্গানাইজেশন। এটি প্রমাণ করে আপনারা আগে কোনো রাজনীতির সঙ্গে খুবভাবে জড়িত ছিলেন না। এই যে একটা মাইক এখানে বাজছে, সাউন্ড পলিউশন খুব স্বাভাবিক বিষয়। ওই মেয়েটা একদম কাছে বসে রয়েছে। এটা বর্ধিত সভা না। বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেয় না, জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেয় না, বক্তব্য শুনে, শোনার পরে এর পরের দিনেই জেলা কার্যকরী কমিটির সভা আহ্বান করে। ওই সভায় উপজেলার নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ হয়। এক একজন বিরাট করে আপনার কমিটি করে ফেলছেন, শক্তিশালী করে ফেলছেন। কিভাবে? আপনাদের নর্মই তো খারাপ, মূলই তো শক্তিশালী না, বুঝেনি না সংগঠন কিভাবে করতে হবে। এটি সংগঠন না। আগামীতে কোনো বর্ধিত সভা ডাকলে জেলার নেতারা তখনই বক্তব্য দিবে যখন কোনো বক্তার বক্তব্য ক্লেরিফিকেশন, ব্যাখ্যার প্রয়োজন পড়বে। এছাড়া জেলার নেতারা বক্তব্য শুনবে যে ওই উপজেলায় কি সমস্যা, ওই উপজেলায় যেমন সমস্যা। আজকাল পার্লামেন্ট মেম্বাররা, এক একজন পার্লামেন্ট মেম্বার এক একটা দৈত্যের মতো, এক একটা পার্লামেন্ট মেম্বার এক একটা দৈত্যের মতো। একটা এলাকা পার্লামেন্ট মেম্বার সম্রাটের মতো, তাদের আদেশে নির্দেশে আমাকে বসিতে হইবে, আমাকে উঠিতে হইবে, আমাকে ঘুমাইতে হবে, আমাকে বাথরুমে যেতে হবে। এক একজন সম্রাটের মতো। একটা কমিটি দিবেন, তার কনসার্ন লাগবে। থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কনসার্ন লাগে না, এমপির কনসার্ন লাগে। কারণ আমাদের পার্লামেন্ট মেম্বাররা এতই শক্তিশালী। কিন্তু সবচেয়ে মজা হচ্ছে আমাদের মতো কর্মীরাই ওই পার্লামেন্ট মেম্বার বানায়। আজকে তজুমউদ্দিন, কালকে রহিমউদ্দিন বানাইতে পারে। আমরা কর্মীরা সেটা অনুভব করি না। গত 12 বছর ক্ষমতায় আছি, ক্ষমতা উপভোগ করছি। আমাদের জীবনে 1975 থেকে একটা লম্বা সময়
জিয়াউর রহমান, পরবর্তীতে এরশাদ, মধ্যে কিছুদিনের জন্য ৮৬ থেকে নির্বাচন করেছিল, নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। ৯১ ক্ষমতায় আসতে পারি নাই, ৯৬ ক্ষমতায় এসেছি। ৭৫ থেকে ৯৬ কত বছর? কত বছর? ২১ বছর। এই ২১ বছর যদি রাজনীতি করতেন তাহলে বুঝতাম কত ধানে কত চাল। ক্ষমতার মধ্যে আছেন তো টের পান না। এই ক্ষমতার মধ্যে প্রচুর দল তৈরি হয়, লীগ তৈরি হয়, ভাই লীগ, পুত্র লীগ, গোরখুদা লীগ, মরাপোড়া লীগ, অনেক লীগ তৈরি হয়। আর যখন ক্ষমতায় ছিলাম না ২১ বছর, তখন খুঁজে পাওয়া যায় নাই। আপনারা কি ভাবেন যে আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকবে? ভাবেন যে সারা জীবন ক্ষমতা থাকবে? আর জানাই হোক শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন ক্ষমতা থাকবে তাই মনে করেন? তাই না মনে না করে সংগঠন সাজাতে হবে। আপনাদের সৌভাগ্য আওয়ামী লীগের মতো একটি পূর্ণ রাজনৈতিক দল আওয়ামী মৎস্যজীবী লীগকে সহজেই সংগঠনের মর্যাদা দিচ্ছে। মনে যেদিন আমাকে বলছিল যে আমি তো মৎস্যজীবী লীগ করতে চাই, আসাফও ছেড়ে দিতে চাই, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, হ্যাঁ এইটা করতে পারবো। এর বহু আগে, তখনও বোধ হয় এর সময় আমাদের আর্য শেখ তখন এ ছিল, ছিল তখনও ছিল না, তখনও ছিল না। এই আর্য শেখেই সেই প্রথমে, এবং আমার সৌভাগ্য ওই প্রথমকার মিটিংয়ে আমি পার্টি বিষয়ে বক্তব্য দিয়েছি। দল ক্ষমতায় গেলে বোঝা যায় রাজনীতি কত কঠিন। এই যে এলাকাটা, এই এলাকায় ২০০১-এর পরে আওয়ামী লীগ করা খুব কঠিন ছিল। এরও আগে ১৯৭৫-এর পরে এখানে ২ থেকে ৩টা লোক আওয়ামী লীগের ছিল, অনলি 3 পিপলস। একজন সাত্তার মন্ডল ছিলেন, তিনি কামারের কাজ করতেন। এই মোড়ের মধ্যে ওনার একটা ফাফারের দোকান ছিল। আর শাহজালালের বাবা, উনি আওয়ামী লীগ করতেন। কয়েকজন, ৩ থেকে ৪ জন। আর এখন ১৮ কোটি দেশে ১৯ কোটি আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। আমি তো খুব চমৎকৃত হয়েছি যেটা নিয়ে যে বক্তা বলছিল যে আপনার পূর্বতন রাজনৈতিক পরিচয় কি, এটি উনি বলছেন। আমি জানি না ব্যাখ্যাটা কিরকম। তরুণ বলছে যে ব্যাখ্যা জানি না, সেই পাশে লেখা আছে, দাও না দেখি না, ওইটা ফর্মটা খুব মনোযোগে পড়ছে। লেখা আছে জাতীয় পরিচয়পত্র, উপজেলা, থানা, ওয়ার্ড, পূর্বের রাজনৈতিক অবস্থান, পরিচিত একজন নেতার নাম। ও বলছে যে এটা খালি রাখার জন্য, নেতার নাম লেখার জন্য, তাই না? হোয়াই, কেন? এটা আমাকে কেন্দ্র থেকে বলছে, কারণ নিজের পরিচয়টা এই কারণে দিবে না, কারণ মৎস্যজীবী লীগ মাত্রই শুরু করছে। আচ্ছা, মৎস্যজীবী লীগ দিয়ে শুরু করতে চাচ্ছে, আচ্ছা। এটার জন্য সে অন্য দলের অন্য লীগের বা কোনো ইয়েটা চাচ্ছে না, তার পরিচয়টা। আচ্ছা, কিন্তু যার রেফারেন্সে আসবে তার আচ্ছা, পরিচয়টা দিতে হবে। আচ্ছা, এটা লিডার আমাকে বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে কারণ তুমি খালি চোখে যদি দেখি, খালি চোখে যদি দেখি, এটি আমার পূরণ করার কথা, ঠিক আছে না? সে ধরো আমি আমার নাম লিখবো, সব লিখবো, লিখে আমার রাজনৈতিক অবস্থান লিখবো যে আমি আগে ছাত্রলীগের কর্মী ছিলাম। তারপর সে দেখলো পরিচিত নাম, রেফারেন্সকে ওই সময় ছাত্রলীগের কোন একজন নেতা, সে বললো যে না, তাকে আমি চিনি, সে ছাত্রলীগ করতো। ফর এক্সাম্পল, আমি তোমাকে এক্সাম্পল বলি, আমাদের পৌর এই মহানগরে আরো 11টি ওয়ার্ড বৃদ্ধি পেয়েছে, যেগুলো একসময় থানা ইউনিয়ন কমিটির আন্ডারে ছিল। যেমন আকুয়ায় 9টা ওয়ার্ডে
আকো ইউনিয়ন ছিল, এখন 3টা ওয়ার্ড হয়েছে। ওখানে মহানগরের আওয়ামী লীগের প্রেসিডেন্ট একজন দিছে, আর মহানগরের সেক্রেটারি আরেকজন দিছে, দিয়ে কমিটি আহ্বায়ক কমিটি করছে। তো আমাকে একজন জিজ্ঞেস করছে আপনি কি করতেন? আমি করতাম ওখানে ওই ইউনিয়ন আওয়ামী লীগের যে 3টি ওয়ার্ড হয়েছে, ওখানে একটা ইউনিয়ন আওয়ামী লীগ ছিল দীর্ঘদিন ধরে, তাদের 3জন সিনিয়র নেতা নিতাম, আওয়ামী লীগ করে 40 বছর, একটা কমিটি করে দিতাম 3 জনের। এই 3 জনের কমিটির মধ্যে যিনি আওয়ামী লীগ করবে সে একটা দরখাস্ত করবে যে আমি আওয়ামী লীগ করতে চাই, আমার বিগত পরিচয় এই, এখন আওয়ামী লীগের প্রাইমারি সদস্য হতে চাই। এই 3 জন একমত হবে যে না, এই ছেলেটি আগে ছাত্রলীগ করতো না, যুবলীগ করতো না, কৃষক লীগ করতো, তাকে আওয়ামী লীগের প্রাইমারি মেম্বার করা যায়। তাহলে হচ্ছে কি, এই একজন একজন না দিয়ে ওরা 300 মেম্বার ঠিক করত। 300 মেম্বার ঠিক করলে এই 300 মেম্বার একটা সম্মেলনের মধ্যে দিয়ে তার নেতা নির্বাচন করতো, তাহলে আর পার্সিয়ালিটি থাকলো। তো এখানে এটি ও ব্যাখ্যাটাও ঠিক আছে যে যেহেতু মৎস্যজীবী যেহেতু লিডার, এটা প্রথম চালু হয়েছে, 1 বছর হয়েছে। আমার লিডার বলে দিচ্ছে আমরা এইটাই দিয়ে শুরু করতে চাইছি, তার পূর্বের রাজনীতি আমার দরকার নেই। তবে এখানে তোমাকে 2, 3 ও 4 ধারা বর্ণিত লক্ষ্য উদ্দেশ্য বিশ্বাসপূর্বক নির্ধারিত হবে, চাঁদা প্রদান করিয়া 8 ধারায় বিধান অনুযায়ী প্রাথমিক সদস্য পদে নবায়ন পুনরুজ্জীবনের জন্য আবেদন করছি। পরশু 2, 3, 4 পরশু কি লেখা আছে? 2, 3, 4 বলো। করতে হবে, মজম বলে গেছে পড়ার জন্য, তাই না? জি। 2, 3, 4 আছে তোমার, মানে 4-এর ব্যাখ্যা থেকে বলছে তিনি মেম্বার হতে পারবেন জাতীয় বঙ্গবন্ধু আদর্শের পরিপন্থী কোন সংগঠনের সদস্য নন। 8-এর 1 খ, কোন প্রকার ধর্ম, বর্ণ, শ্রেণী বৈষম্যে বিশ্বাসী নন। ঠিক আছে, আমি মুসলমান, মানুষ বাচ্চা গালি দেন মেম্বার, আমি মানে হিন্দু, সেখানে বাচ্চা গালি দেন, হ্যাঁ মেম্বার করতে হবে, কষ্ট লেখা আছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা বিরোধী, চাঁদাবাজি, সন্ত্রাস, মাস্তানি, জঙ্গি তথা গণবিরোধী কোনো কর্মকাণ্ড জড়িত ছিলেন কিনা এবং বর্তমান নাই, অতঃপর আবেদনকারী সক্রিয় শাখা সদস্য পদ প্রদান করবে, তবে শর্ত থাকে যে প্রত্যেক সদস্য কেন্দ্রীয় কার্যালয়ে চাঁদা শোধ করবে। এই যে বিষয়গুলো যদি তুমি করতে যাও, মানে এত পারফেক্ট পিপুলস খোঁজা খুব কঠিন। তবে মৌলিক যেটা, লোকটি জঙ্গি কিনা, লোকটি জামাতের সঙ্গে জড়িত কিনা, লোকটি তোমার বাংলাদেশের মৌলিকত্ব বিশ্বাস করে কিনা, এই বিষয়গুলো যারা করে তারাই মূলত আমাদের দলে আসে। আরেকটা জিনিস সেটা হলো যে গত 12 বছরে আওয়ামী লীগে ইন মাইমিনসিং, আমরা আমাদের চোখে দেখা যেটা, প্রচুর সুবিধাবাদী লোক আওয়ামী লীগে জয়েন করছে, প্রচুর সুবিধাবাদী লোক। তো সেই ক্ষেত্রে এই যে বিধানটা খুব জরুরি। পূর্বে তার রাজনৈতিক পরিচয় কি ছিল, আজকে যেহেতু তোমাদের সব আগে প্রথম দিয়ে, কিন্তু আমরা যারা আওয়ামী লীগ করি তাদের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে পূর্বে তার রাজনৈতিক পরিচয় কি ছিল। যিনি বিএনপি করতেন, যিনি জামাত করতেন, তা তো লিখতে হবে, অথবা লিখলো না, এই যে একজন পরিচিত লোক, তার তো রেফারেন্স দিব। আসল রেফারেন্সও কেনা বেচা হয়, আজকাল রেফারেন্সও কেনা বেচা হয়, প্রচুর কেনা বেচা হয়। ইউনিয়ন পরিষদের নির্বাচন হলো, যে মেয়র নির্বাচন হলো, সেসব নির্বাচনে ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামী লীগ তখন রাখা তোমার নাম দিয়েছে, পরে উপজেলা আওয়ামী লীগ হ্যাঁ খায়, তোমার নাম লিখে দিয়েছে, জেলা হ্যাঁ খায়, তোমার নাম লিখে দিয়েছে, যাই কেন্দ্রে হাওকে তোমার নাম লিখেছে দেখা। দল খুবই খারাপ জায়গায় আছে। অতএব দলের নিয়ম কানুন মানতে হবে। সংগঠন করার মধ্যে এক ধরনের মহানন্দ আছে, মহানন্দ আছে সংগঠন করার মধ্যে।
এই পরবর্তী বর্ধিত সভা কবে ডাকবো কম মাধ্যমিক অবস্থায় তো দিয়ে গেছে বলো আজকে ঘোষণা করবা পরবর্তী বর্ধিত সভা কবে হবে 1 মাস 2 মাস 3 মাস তোমার কমিটির মেয়াদ কিন্তু 90 ডেজ আহ্বায়ক কমিটির only 90 days তুমি আগামী এটা আছে কত তারিখ 19 তারিখ আগামী মাসে 18 তারিখ আগামী মাসে শেষ সপ্তাহে একটা তারিখ নির্ধারণ করবা ওই তারিখে আবার বর্ধিত টাকা ডাকবা সবাইকে জিজ্ঞেস করবা বর্ধিত টাকার আগে লিখে আনার জন্য যে গত 1 মাসে এই বর্ধিত সরকার আপনি কি কাজ ওই আলোকে আলোচনা করবা পরবর্তী দিন ওয়ার্কিং কমিটি মিটিং করে সেটাকে রিকগনাইজ করবা তাহলেই সংগঠন দাঁড়াবে এইভাবে বক্তৃতা দিলাম এই করলাম সেই করলাম দাঁড়াবে আর একবার যদি সংগঠন দাঁড়িয়ে যায় আমি 2002-এ সিটি আওয়ামী লীগের সংগঠন দাঁড় করে দিয়েছিলাম এখনো সেটা কাজ করে 100 জনের মতো নেতা তৈরি করছিলাম 42 জন 21টা ওয়ার্ডে আর সিটি আওয়ামী লীগের প্রায় 60 জন এখনো তারা ক্রিয়াশীল এখনো মতিউর রহমান ওই চেয়ারের উপরে বসে তার ছেলে ওই চেয়ারের উপরে বসেই এখনো রাজত্ব করে একবার তুমি সংগঠন করো তোমাদের সংগঠন তো দুইটা এখন দেখি এখন স্বেচ্ছাসেবক লীগ আর মৎস্যজীবী লীগ স্বেচ্ছাসেবক লীগ তো গত 1-1.5 মাসে মানসিক চরে স্বেচ্ছাসেবক লীগ ছাড়ার কোনো লীগই নেই হ্যাঁ একদম সেক্রেটারি বারবার আসে অমুক আসে তমুক আসে সেক্রেটারি বাড়ির এখানে আর মৎস্যজীবী লীগের অস্তিত্ব আছে মৎস্যজীবী লীগ প্রোগ্রাম করে আর্য শহীদ সবাই একটি আর আমার কাছে গেলে হবে কি আমার কাছে সংগঠন শিখতে পারবো আমি গেলে সাংগঠনিক বুদ্ধিটা দিব যে সেই 75-এর বঙ্গবন্ধুর কথা না বলে মানে 2020-এর 50-এর বঙ্গবন্ধু কি বলতো সেটা বলতে হবে পুরোনো কথা বলে লাভ নাই এখন তো বঙ্গবন্ধুর কথা 50টা টিভিতে সারাদিনে 50 বার করে 50 বার করে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের কথা হাজার হাজার বার কয় 75 উপরে কেউ বলতো না 75 থেকে 80 81 82 83 কেউ বলতো না তখন আমরা বলছি আর এখন তো বাচ্চারাই বঙ্গবন্ধুর চেনে সব বক্তব্য শেষ করবো শেষ এটা কথা দিয়ে যে আমরা অনেক ভাগ্যবান আমি করোনার টিকা দিছি 9 তারিখে আমরা তৃতীয় বিশ্বের একটা দেশ এর মধ্যে আমরা প্রায় 16-17 লক্ষ মানুষ টিকা দিয়ে ফেলছি ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট এটি একটি অসম্ভব উদাহরণ অসম্ভব করার মতো কাজ এবং এই কাজটির সঙ্গে সরাসরি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জড়িত এবং অবশ্যই ভ্যাকসিনের কথা বলতে হবে ভ্যাকসিন তো অনেক বলতে হবে কিন্তু ভ্যাকসিন তাকে উদ্বুদ্ধ করছে যে আপনি 200 কোটি টাকা দেন সিরাম ইনস্টিটিউটকে 200 কোটি টাকা দেন যেন ফার্স্টে ওষুধটা পাঠাতে পারে তাই করছে এই জন্যই বলি আমরা অসম্ভব ভাগ্যবান আমার মার বয়স 83 বছর বয়স প্রথম দিন বলছে টিকা নিয়ে দেয় টিকা শেষ হয়ে যাবে গিয়া তারপরে নিয়ে আমার মাকে টিকা দিচ্ছে বাসার সবাই টিকা দিচ্ছে অতএব আমরা চাই এটি একটি অভাবনীয় আমরা মুসলমানও বলি না নিয়ামত নিয়ামতের মতো চিন্তাও করা যায় না আমরা টিকা নিয়ে নিচ্ছি ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজের জন্য ওয়েট করছি এই সাফল্যের কথা বলে আপনাদের মৎস্যজীবী লীগ ভবিষ্যতে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে ভালো অবস্থানে যাবে আর বক্তব্য যেখানে যে বক্তব্য প্রয়োজন এখানে এভরিবডি নোজ বঙ্গবন্ধু বা অন্য ভাষায় কি ছিল সবাই জানে বক্তব্য দিতে হবে বর্তমান বিষয় নিয়ে ওই আমাদের ছাত্র লীগের সেক্রেটারি ছিল বক্তব্য শুরু করতো 1948 সাল থেকে
সে 75 পর্যন্ত আইতে দেখতে একটা লোক নেই, সব গেছে সব গেছে। এই 48 থেকে শুরু করতে 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 75 আইতে একটা লোক হবে। আমরা শুরু করি বর্তমান থেকে, টিকা দিয়ে শুরু করি, শেষ পরিণতি শেষ করি। সবাইকে সন্ধ্যায় অনেক রাতে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।